অ্যালকোহল জাতীয় জিনিসপত্র বা ওয়াইন, অ্যালকোহল, এগুলো নাকি মাঝে মধ্যে খেলে স্কিনের গ্ল্যামার বাড়ে, এমন কিন্তু কথা বা প্রচলন রয়েছে। তো এটা কতটা সত্যি? প্রথমত তুমি ওয়াইনটা যে কেন খাচ্ছ, তুমি স্কিনটাকে গ্লো করার জন্য, কিন্তু কি জিনিসটা থেকে তোমার গ্লো হচ্ছে, ওর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তুমি যখন এই অ্যালকোহল খাচ্ছ তুমি অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছ, সেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট তো তুমি জামের মধ্যে পেয়ে যাবে। তুমি যদি 1 কাপ ধরো 60 ml ওয়াইন খাও, তার তুলনায় তুমি 50 গ্রাম জাম খাও, তাতে পেয়ে যাচ্ছ। এবার অ্যালকোহল খেলে কি হয়, শরীর থেকেও জলটাকে টেনে নেয়, স্কিনকে ড্রাই করে দেয়। আচ্ছা, হ্যাঁ, স্কিনকে ড্রাই করে দিচ্ছে। এছাড়া তো অন্য লিভার টিভার তো আছে, কিডনি বিডনি ছাড়ো, স্কিনের উপর কথা বলছি, যে স্কিনকে ড্রাই করে দিল, আলটিমেট তোমার লাভটা কিছু হলো না। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আর আমার সাথে যিনি রয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় কুমার নন্দী। নমস্কার স্যার, স্বাগত। তো উনি কলকাতা থেকে BHMS পাশ করে এসেছেন, স্কিনের ওপর ওনার কোর্স করা রয়েছে। আরও বিশদে জানবো ওনার কাছ থেকে। তো প্রথমেই বলি যে স্যার কেমন আছেন এই গরমে? দুর্দান্ত ভালো, এসির মধ্যে আছি বলে। বাইরে টেম্পারেচার একটু বেশি। একদম। তো প্রথমে আপনি একটু আপনার সম্পর্কে বলুন। লাস্ট 30 বছর ধরে আমি প্র্যাকটিস করছি হোমিওপ্যাথি। আচ্ছা। সাথে স্কিনটা দেখি মেনলি আমি স্কিনের উপরে কেস সারাদিন দেখে থাকি, এর মধ্যে সব রকমের স্কিনের রোগই আমি দেখে থাকি। এবং আমাদের এইসব এরিয়াতে যেসব রোগগুলো এখন গরমের সময় বেশি হয়ে থাকে, সেগুলো দাঁত জাতীয় জিনিসগুলো, বা মুখে বিভিন্ন রকম ব্রণ, বা পিথিলিস এল বা সাদা এক ধরনের রোগ, এই ধরনের রোগগুলো আমরা এই সময় বেশি দেখে থাকি। একদম। এখনকার সময়ে যে স্কিন ডিজিজটা হয়, সেটা কি শুধুমাত্র ওপরই নাকি এটা ভেতরের কোনো প্রবলেম? স্কিনের রোগ, বেশিরভাগ রোগ আমরা বলি মানে মনের ব্যাপার, মানে মনের আয়না। ওকে। মনের আয়না বলতে যে ভেতরে যে কোনো রোগ থেকে থাকে, তার অনেক সময় রিফ্লেকশন থাকে স্কিনের উপরে। তো সব রোগই তা না। এখন ব্রণ হলে যে মনের আয়না হবে তা না। হ্যাঁ, যেরকম সোরিয়াসিস বললাম, বা অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, বা পিথিলিয়াসিস, এই কিছু কিছু রোগ আছে যেগুলো শরীরের ভেতরের ব্যাপারগুলো থাকে। যেরকম কারোর যদি ভিতরে ইনসুলিনের মাত্রা হাই থাকে, তাহলে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলে একটা রোগ হয়ে থাকে। সোরিয়াসিস, যাতে শরীরে বেশি পরিমাণ ইমিউনি সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, তাদের জন্য সোরিয়াসিস। মানে ভেতরের অনেক রোগকে বাইরে রিফ্লেকশন দেখায়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় PCOD থেকে থাকলে তাদের মুখের মধ্যে ব্রণ জাতীয় রোগগুলো দেখা যায়। বেশ। এই যে একটু আগে আপনি বললেন যে মনের আয়না, কিছুটা মনের ক্ষেত্রে আবার, তো এই পরিপ্রেক্ষিতে বলি, এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কি ত্বকের সমস্যাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে? এগুলোকে অনেক সময় বাড়িয়ে দেয়। ত্বকের সমস্যা মেনলি বাড়ে ধুলোবালি, এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আরো বলে যে গরম একটা ব্যাপার আছে, খুব ঠান্ডা একটা ব্যাপার আছে, ড্রাইনেসের একটা খুব মেজর ব্যাপার আছে। আর তুমি যে কোশ্চেনটা করলে কি বললে, স্ট্রেসের সাথে আমাদের একটা হরমোনাল একটা ইমব্যালেন্স হয়ে পড়ে, যেটা নাকি তুমি কর্টিজল বলে একটা হরমোন আমাদের শরীরে যখন স্ট্রেস বাড়বে তখন বাড়বে। আর কর্টিজল হরমোনের কাজ হলো গিয়ে তোমার যখনই বাড়বে শরীরের মধ্যে, তখনই তোমার বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে মুখের উপরে বা শরীরের উপরে, যে ঘামের গ্ল্যান্ডগুলো, ওর মধ্যে অয়েল সিক্রেশন বাড়িয়ে দিবে। অয়েল সিক্রেশন বাড়ানো মানে তোমার মুখগুলো তখন বন্ধ হয়ে যাবে, মুখের মধ্যে গোটা বেরোনো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো এক ধরনের ব্যাপার। এছাড়া অনেক রকম স্কিনের মধ্যে ক্রিজ চলে আসা, লাইনিং আসা, ফাইন লাইনিং আসা, স্কিনে অনেক অনেক ঝামেলাও এর মধ্যে থেকে হয়ে থাকে। বেশ। তো এই যে সোশ্যাল মিডিয়ায় আজকাল গ্লোয়িং স্কিনের যে ট্রেন্ড, সেটা কি মানুষকে ভুল চিকিৎসার দিকে তুলে ধরছে? একেবারে তাই। বেশিরভাগ ফটো দেখবে সোশ্যাল ফিল্টার করা, মানে সোশ্যাল মিডিয়া ফিল্টার করা, অথবা কোনো AI দিয়ে জেনারেট করা থাকে। কিন্তু যারা এইসব ফটো দেখে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রিলস দেখে নিজেকে ভাবে এইভাবে স্কিন বানাবো, তারা ভুল করে থাকে। কেন, এটা স্কিন কিন্তু ভেতর থেকে তৈরি হয়। তুমি কতখানি ঘুমোচ্ছ, কি পরিমাণ জল খাচ্ছ, কি পরিমাণ খাওয়া দাওয়া ভালো খাচ্ছ, তার উপর ডিপেন্ড করে। তুমি যদি এখন খাওয়ার মধ্যে জাঙ্ক ফুড অত্যাধিক পরিমাণ খেয়ে থাকো, জলের পরিমাণ কমিয়ে দিলে, নিজেকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না, তাহলে কিন্তু তোমার স্কিন কখনোই গ্লো আসবে না। একদম। তো এই স্কিনের গ্লোয়ের ব্যাপারে বা নিজের স্কিনকে ভালো রাখার ক্ষেত্রে ঠিক কি এই সময়ে দাঁড়িয়ে কিভাবে নিজেকে মেনটেন করা উচিত?
এই সময় দাঁড়িয়ে তোমাকে প্রথম কথা হলো যে এই সময় দাঁড়িয়ে বলতে ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন যে গরম পড়ছে, গরমের সময় তুমি প্রথম কথা হলো যে নিজেকে 2 বার করে ফেস ওয়াশ করবে। ওকে, ফেস ওয়াশ যে মুখের কথা বললাম ফার্স্ট, তো দিনে 2 বার বেশি ফেস ওয়াশ করাও যাবে না। বেশি ফেস ওয়াশ করলে পরে স্কিন ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে গিয়েও কিন্তু তোমার মুখের মধ্যে পিম্পলস বেরোবে। কেন কি, তার জন্য বেশি ড্রাই হলে পরে মুখে অয়েলি ভাব বাড়বে, বডি নিজেই তোমার তেল বের করবে, ওই তেলের জন্য আবার মুখগুলো আটকে যাবে, ঘামের গ্ল্যান্ডগুলো, তার জন্য তোমার মুখে আবার গোটা হয়ে যাবে। এখন কথা হলো এই ওয়েদারে তোমাকে কি কি জিনিস করতে হবে। 1 নম্বর বললাম ভালো করে ফেস ওয়াশ করবে, শ্যাম্পু সপ্তাহে 3 দিন করতেই হবে। হ্যাঁ, ধুলোবালি ব্যাপার আছে এই ওয়েদারে, একটুখানি ভেজা ভেজা ওয়েদারের জন্য অনেক সময় চুলে ড্যাম্পনেসের জন্য বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তার জন্য তোমাকে শ্যাম্পুটা করতে হবে। এবং খুব ধুলোবালির কাজ যদি করে থাকে কেউ সারাদিন, তাহলে রাত্রেবেলা একটা স্মার্ট বাথ দিয়ে নিতে বললেন, হালকা গরম জলে ভালো করে স্নানটা করে নিতে পড়লে রাতে যে গ্ল্যান্ডগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে বলে মনে হয়, সেগুলো আবার খুলে যাবে। একদম। আর খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন কিছু রয়েছে স্কিনকে ভালো রাখার জন্য? রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, ওটা শুনে নিয়েছি আর কি। ভালো রাখার জন্য যেগুলো বলবো, অ্যান্টিঅক্সিডেন্ট দুর্দান্ত কাজ করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাওয়া যায়? যে কোনো রঙিন শাক সবজি ফল মূলে, যেরকম লাল শাকের মধ্যে, সবজির মধ্যে গাজর, বিট ধরতে পারো। ফলের মধ্যে যখন এখন আমের সিজন, খুব ভালো বিটা ক্যারোটিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওর মধ্যে। এছাড়া যে কোনো ফলে, যেগুলো বেরি জাতীয় ফল, জাম, বেরি, এগুলোতে প্রচুর পরিমাণে এগুলো স্কিনকে তোমাকে নতুনভাবে সাজাতে হেল্প করে, স্কিন আগের থেকে অনেক ভালো হয়ে যায় তাতে। একদম। অনেকে স্টেরয়েড যে ক্রিম সেগুলো ব্যবহার করেন, যত বেশি নিজেকে ফর্সা বানানো যায়, তাড়াতাড়ি গ্লোয়িং করা যায়, তো সেটা কতটা বিপজ্জনক বলে মনে হয়? প্রথমত স্টেরয়েড ক্রিম কোনো মুখে ফর্সা হওয়া বা সুন্দরতা বাড়ানোর ক্রিম না। হ্যাঁ, কিন্তু ভুলবশত আমাদের দেশে না জেনে শুনে অনেকে বিভিন্ন কোম্পানির বিসি, পুরো নামটা বললাম না, হ্যাঁ, বা এই জাতীয় কোনো ক্রিম ইউজ করে থাকে, যে ক্রিমগুলো তোমাকে কী করবে, দিন প্রতিদিন লাগাতে থাকো, স্কিনের চামড়াগুলো পাতলা হয়ে যাবে এবং ভেতরের শিরা উপশিরাগুলো পুরোপুরি উপরে ভিজিবল হয়ে যাবে। এবার এটা হয়ে গেল, তার জন্য এবার কি অসুবিধা হবে? এবার তুমি যদি আগুনে কোনো কাজ করছো, রান্নাঘরে কাজ করছো, বা তুমি রোদ্রে কোনো গেলে যে কোনো কাজ করলে পরে, তখন তোমার ইচিং শুরু হতে পারে, হ্যাঁ, ওর মধ্যে থেকে জ্বালা একটা ভাব আসতে পারে, ফ্লাশিং হয়ে যেতে পারে, লাল লাল ভাব হয়ে যেতে পারে। অনেক সময় তোমার পুরো মুখটাই লাল টকটকে বর্ণ ধারণ করতে পারে। এটা হলো বাইরের ব্যাপার। ভেতরে যেহেতু স্টেরয়েড তুমি স্কিনে লাগাচ্ছ, তার মধ্যে রক্তের নালী দিয়ে রক্তে চলে যাচ্ছে, ব্রেনের মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, ওর যে কাজের মধ্যে অনেক ওরা ডিস্টার্ব করতে পারে, এবং পরবর্তীকালে পুরো মুখটা অনেকে গোল হয়ে যায় এবং ছাড়ার পরে, হ্যাঁ, বা লাগাতে বা কেউ যদি ক্রিমটা আমরা লাগাতে না করি, তারপরে দেখা যাচ্ছে তার মুখে যে কালো দাগ ছিল বা গোটা ছিল, তার আগের তুলনায় না হলো ডাবল বা ট্রিপল পরিমাণ বেরিয়ে আসে নতুন করে। বেশ। এই যে যেটা বললেন আপনি, যে ওই ক্রিম লাগানোর পরে স্কিনটা পাতলা হয়ে যায়, এরকমও অনেক শোনা যায় যে অনেক সময় স্কিনে অনেক ধরনের প্রবলেম হলে পরে স্কিনের ডক্টরের কাছে যেতে সেটা খুব বিপজ্জনক না হলে করে, বিশেষ করে অ্যাকনে বা ব্রণর ক্ষেত্রে যখন ডাক্তার দেখানোর হয়, ডাক্তার যে রেকমেন্ডেড ওষুধগুলো বা মেডিসিনগুলো দেয়, সেখানেও কিন্তু অনেক সময় বলতে শোনা যায় যে ডক্টর রেকমেন্ডেড ওই ওষুধগুলো বেশি ইউজ করো না, তাতে কিন্তু স্কিনে একটা প্রভাব পড়তে পারে। এটা কি কতটা সত্যি এবং কতটা ক্ষতিকারক? ঠিকই বলেছো, কেন কি একজন ডাক্তারবাবু যখন ওষুধ দিবে, তার একটা টাইম থাকে, তুমি এটাকে 10 দিন ইউজ করতে হবে, এটা 15 দিন ইউজ করতে হবে, এটা দিনে, এটা রাতে, এটা বোঝানোর ব্যাপার থাকে। এবার তুমি দেখলে যে এই ক্রিমটা লাগিয়ে মুখটা আগের তুলনায় বেশ সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এবার তুমি ডাক্তারবাবুর কাছে অলসতা করে গেলে না, দেখালে না, তুমি সেই ক্রিমটা লাগিয়ে গেলে, তখন তোমার ক্ষতিকারক ব্যাপারগুলো চলে আসবে। এখন অনেক ক্রিম আমরা দিয়ে থাকি, যেমন স্টেরয়েড অনেক সময় থেকেও থাকে, হ্যাঁ, সেগুলো যদি সে লাগিয়ে ফেলে, তাকে লাগাতে বলা হয়েছে কোনো ডাক্তারবাবু দিল 7 দিনের জন্য, সে লাগিয়ে ফেললো সেটাকে 2-3 মাস, তখন এই বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে যাবে। বেশ। এই যে গরমের সময় আমরা অনেকেই যারা কাজ করি অনেকক্ষণ, বা গরম সহ্য করতে না পারে, এখন সবার বাড়িতেই প্রায় এসি আছে, তো কখনো এসিতে থাকা, এসি থেকে বেরিয়ে গরমে যাওয়া, এটা স্কিনে কতটা এফেক্ট পড়ে? তুমি যখন এসির ভিতরে থাকছো, কি হচ্ছে, তোমার শরীর থেকে যতখানি
জলীয় বাষ্প মানে উপরে ঘাম বা জল এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, কিন্তু এসি সবসময় তোমাকে কি করছে, ড্রাই করে দিচ্ছে, করে রাখছে। এবার তুমি যখন বাইরে বেরোলে হঠাৎ করে, তখন তোমার কিন্তু গরমের জন্য শরীরে কিন্তু আবার ঘাম বেরোনো বা একটা ময়েস্ট ভাব চলে আসলো স্কিনে, তখন শরীর কি করবে, অটোমেটিক তোমাকে কিন্তু অয়েল গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভ করে দেবে। আচ্ছা। এবং করার ফলে কি হবে, তোমার মুখের কিন্তু সেই তেল ভাবের জন্য মুখের আবার সেই পোর্সগুলো বন্ধ হয়ে যাবে, আবার ওখান থেকে তোমার কিন্তু নতুন করে দানা বেরোতে পারে। বেশ। মোবাইল, ঘাম, দূষণ, এই তিনের কম্বিনেশনে কি এখন নতুন ধরনের স্কিন সমস্যা তৈরি হচ্ছে? মোবাইল, তোমার একটা মোবাইলের উপরে একজন ব্যক্তি ইউজ করছে, তার মুখের থেকে বিভিন্ন রকম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই বলে সব মোবাইলের উপরে লেগে থাকছে। আমরা বলি যে টয়লেটে তোমার সিটটা আছে, ওর থেকে নোংরা হলো গিয়ে মোবাইল। আচ্ছা। হ্যাঁ, এবার তুমি যখনই মোবাইলটা ইউজ করছো, তখন তোমার সেই জীবাণুগুলোকে তো তুমি পরিষ্কার করছো না রেগুলার বেসিস, তাতে কি তোমার গালের বিভিন্ন জায়গায় লেগে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই চিল লাইন ধরে বা এই জায়গা ধরে বিভিন্ন রকম দানা বেরোচ্ছে। হ্যাঁ, এটা মোবাইলের থেকে হয়। এই জন্য মোবাইলটাকে পারলে প্রতিদিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউজ করাই ভালো। এবং যারা বাথরুমে নিয়ে ইউজ করো তাদের তো আরও 12টা বাজিয়ে রাখো। এবার একটা বললে তুমি ঘাম, ঘাম আর তোমার কি বলতে পারো, সেই তো পোর্সগুলো বন্ধ করার জন্য। এই জন্য আমরা বলি দুবার করে ফেস ওয়াশ করে পরিষ্কার করে রাখাই ভালো আর কি। ঘামটাকে যতক্ষণ পারে এড়িয়ে, মানে আর ঘামের মধ্যে একটা কি বলতো, একটা কম জল খেলে যে ঘামটা তৈরি হবে, সেই ঘাম থেকে কিন্তু জল বেশি খেয়ে তোমার যে ঘামটা তৈরি হয় ক্ষতি কম হবে। কম জল খেলে কি ঘন হয়ে যাচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকম মিনারেলস বা দূষিত জিনিস থাকছে, তাতে কিন্তু পোর্সগুলো আরও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই জন্য জলের পরিমাণটা বাড়ায় রাখতে হবে। ফেয়ারনেস নিয়ে মানুষের মানসিক চাপ কি স্কিনের থেকেও বড় সমস্যা হয়ে উঠেছে? এটা আমাদের এক ধরনের সামাজিক ব্যাধি যে আমাকে ফর্সা হতেই হবে। হ্যাঁ, কিন্তু জানতে হবে যে আমরা কোন দেশের লোক, কোন জায়গার লোক। আমরা কোরিয়ানও না, হ্যাঁ, আমরা ইংল্যান্ডেও বসবাস করি না। তো ইন্ডিয়ায় যখন থাকি, আমাদের স্কিনের রং অনেকটা গমের চামড়ার মতো, বা বলতে পারে হালকা শ্যামলা কালার। তো এটি আমাদের রং। তুমি এই রংটাকে তুমি কোনো না কোনোভাবে বিভিন্ন কেমিক্যাল পিলিং করে বা বিভিন্ন রকম ব্লিচিং করে এটাকে তুমি সরিয়ে ভাবছো নতুন একটা কালার তৈরি করবে, কখনো হবে না। করতে গিয়ে স্কিন পাতলা হয়ে যাবে, স্কিন রুক্ষ হয়ে যাবে, স্কিনের মধ্যে যে ন্যাচারাল একটা ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে। অনেকে তো করছে, পার্লারে গিয়ে করছে, থাকছে না তো। তারপর তো তার ধরো একটা বয়স, তার বয়স ধরে নিলাম তার 32-34, সে করছে 4-5 বছর করলো, যখন তার 40-41 গিয়ে দাঁড়ালো, তার স্কিন তো 12টা বাজিয়ে ফেললো, স্কিন তো পুরো কুচকে গেল। হ্যাঁ, সেই স্কিন তো ন্যাচারাল, তার বোনের যদি ধরা, তার একটা বোন থাকে, সে এইসব না করে থাকে, তার স্কিন যা থাকবে তার তুলনায় যে করেছে তার স্কিনটা কিন্তু অনেকটাই খারাপ। তখন আবার অনেক কিছুর কসমেটিকের হেল্প নিতে হবে সেটাকে মেকআপ করার জন্য। রাতে না ঘুমোলে বা কম ঘুম হলে স্কিনের প্রথম দিকে বা প্রথমে কোন জায়গায় এফেক্ট হবে? প্রথমত মুখ হলো আয়না, আমি বলেছিলাম, মানে স্কিন আয়না, কিনা মুখটাকে আয়না বললাম। হ্যাঁ, তো মুখের মধ্যে তোমার ফার্স্ট তুমি দেখতে পাবে, দেখুন চোখের তলায় পাফিনেস চলে আসা, চোখের তলায় একটা উঁচু উঁচু ভাব, মুখটা ফোলা ফোলা ভাব। যে প্রচুর ঘুম না হয়, মানে প্রপার ঘুম, প্রচুর বলতে তাকে 7 থেকে 8 ঘন্টা যে না ঘুমাতে পারে, তা কিন্তু ঘুম থেকে ওঠার পরে প্রথম দেখতে মুখটা ফোলা ভাব আছে, চোখের তলায় কালো একটা দাগ সাইড চলে আসে, বা চোখে একটা পাপিনেসও চলে আসে। এই জন্য ঘুমানোটা প্রচুর দরকার, ঘুম ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, রাত্রেবেলা অনেকে শুয়ে শুয়ে মোবাইল ঘাটে, এটা তো আরও উচিত না। হ্যাঁ, এতে চোখের উপর আরও স্ট্রেন পড়ে, তুমি 8 ঘন্টা ঘুমালো, ওই স্ট্রেনের জন্য কিন্তু তুমি আর আগের মতো অবস্থায় ফিরে যেতে পারবে না, ফ্রেশ লাগবে না। একদম। স্কিনে বারবার র্যাশ হওয়া, ব্রণগুলো না কমা, অ্যালার্জি, এগুলো কি কোনো রোগের লক্ষণ হতে পারে? হ্যাঁ, এগুলো অনেক রোগের লক্ষণ। যেরকম ধরো তোমার মুখে বারে বারে ব্রণ হচ্ছে, এবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমরা ব্রণ ট্রিটমেন্ট করে অনেক সময় সারাতে পারছি না, তখন তাকে অন্য অন্য কারণ দেখতে গিয়ে দেখলাম যে তার পিসিওডি, মানে তার ওভারিতে কোনো একটা ঝামেলা পাকাচ্ছে, তার জন্য মুখে গোটা আসবে। এছাড়া একনি রোজেসিয়া, মানে একটা বয়সের পরে ধরো ব্রণেরও ভাগ আছে, বাচ্চাদেরও ব্রণ আলাদা হয়, তোমাদের মতো বয়সের যারা মেয়েরা বা ছেলেরা তাদের ব্রণ আলাদা হয়, আমাদের মতো বয়সেও একটা হয়। বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন রকম ব্রণ হয়। তো এই ব্রণ যেগুলো বললাম, এগুলো বিভিন্ন রকম ভাগের মধ্যে পড়ছে তোমার। এছাড়া তুমি যে বলতে পারো একটা, কি বললে কোয়েশ্চেনটা আবার বলো, রিপিট করো।
স্কিনে বারবার ব্রণ হওয়া, অ্যালার্জি হওয়া, র্যাশ হওয়া। র্যাশ হয়, এই ব্রণের কথা বললাম এটা। এবার র্যাশ বিভিন্ন রকম কারণে, ধরো ভেতরে যে কোনো রোগ লুকিয়ে থাকে, দেখুন তোমাকে ইনসুলিনের একটা কথা বলেছিলাম যে রেজিস্ট্যান্স যদি থাকে তা গলার এই জায়গাগুলোতে না পুরো কালো একটা ভাব চলে আসে। হ্যাঁ, সেটা যে রোগটার নাম নিগ্রিকান্স বলি আমরা, কথায় কথায় নিগ্রিকান্স মানে নিগ্রোদের মতো কালো হয়ে গেছে। তো সেটা কিন্তু ইনসুলিনের ভেতরে একটা, তারা তুমি কি বুঝতে পারলে ভেতরে তোমার সুগারের কোনো গন্ডগোল পাকাচ্ছে, তার প্রতিফলন হলো এইটা। অনেক সময় এখানে মুখের মধ্যে মেচেতা মতো একটা রোগ দেখা যায়, হ্যাঁ, সেটা এক ধরনের হরমোনাল ডিসব্যালেন্স। এরকম অনেকগুলো রোগ ভেতরে লুকিয়ে থাকা রোগের রিফ্লেকশন কিন্তু স্কিন। মেচেতাটা কি রোদের কারণে হতে পারে? না, একটা কারণ, রোদ একটা কারণ। রোদে একার থেকে হবে এরকম হরমোনাল ডিসব্যালেন্স, যারা তারা রোদের কাছে প্রত্যেকে মেচেতা হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর বংশগত ব্যাপার থাকলে হতে পারে, হরমোনাল কোনো ব্যাপার থাকলে হতে পারে, বা সেই কোনো যদি মানে মহিলা ঘটিত ওষুধ খায়, মানে মেয়েদের যে অসুবিধাগুলো হয় তার জন্য যদি কোনো ওষুধ খেয়ে থাকে সেগুলো হরমোনাল ট্যাবলেটই বেশি হয়, ওগুলোর জন্য হতে পারে। অনেক সময় ব্রণ বা র্যাশ হলে আমরা শুনতে পাই যে আফটার ম্যারেজ, আফটার সেক্স বা আফটার বেবি হয়তোবা সেগুলো ঠিক হয়ে যাচ্ছে, সেটা কেন? প্রথম কথা হলো যে মেয়েদের শরীরে যে হরমোনটা থাকে, একটা কথা হলো পিরিয়ডের সময় অনেকের মুখের মধ্যে ব্রণ হয়। হ্যাঁ, সেখানে সেই সময় কি হয় বলতো, সেই সময় তাদের মেয়েদের যে হরমোন প্রজেস্টেরন বা এস্ট্রোজেন, সেই হরমোনের লেভেলটা তখন কমে গিয়ে ছেলেদের হরমোন যেটা তাদের শরীরে অ্যান্ড্রোজেন যেটা বেড়ে যায়। বাড়ার জন্য সেই একই কাহিনী যে তোমার ঘামের যে গ্ল্যান্ডগুলো আছে বা পোর্সগুলো আছে মুখে, যে সেগুলোর মধ্যে অয়েল সিক্রেশন বেড়ে যাবে, তখনই তার ওই ব্রণগুলো হয়ে যায়। আবার তার মাসিকটা হয়ে গেল, তার আবার অ্যান্ড্রোজেন লেভেলটা নেমে গেল, নর্মাল সে মহিলা বলে তার প্রজেস্টেরন লেভেলটা বেড়ে গেল, তখন আবার ওগুলো অটোমেটিক চলে যায়। আচ্ছা, তো বেবি হওয়ার পরে ওটা বেবি হওয়ার পরে ওই সময় যে হরমোনাল ডিসব্যালেন্সগুলো হলো, বেবি হওয়ার পরে তো তুমি তো আস্তে আস্তে আবার নতুন করে একটা জায়গায় পৌঁছাবে, তো তোমার হরমোনাল লেভেলটা কমে আসবে, তখন থেকে তোমার মুখের থেকে গোটাগুলো অটোমেটিক চলে যায়। একদম। এবার চলে আসি একটু অন্য প্রসঙ্গে, যারা সারাদিন স্টুডিওতে থাকে, বিশেষ করে যারা অভিনয় করছে, তাদের প্রচুর মেকআপ ইউজ করতে হয়, ক্যামেরা, লাইট, এই সমস্ত কিছুর সামনে তাদের থাকতে হয়, তাদের ঠিক কতটা এফেক্ট হয় স্কিনের মধ্যে? স্কিনের মধ্যে যারা নাকি ধরো স্টুডিও লাইট এগুলোর মধ্যে থাকে না, তাদের একনি কসমেটিকা বলে একটা রোগ আছে। একনি কসমেটিকা মানে তাদের লাইট শুধু একা না, লাইটের জন্য কি অসুবিধা সেটা বলছি। আগে প্রথম বলছি, একটা তারা ভারী মেকআপ করে সবসময়। সে ভারী মেকআপ কি করে তোমার পোর্স গুলোকে সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, স্কিন শ্বাস নিতে পারছে না, ওর যে নর্মাল একটা এয়ারের সার্কুলেশন দরকার ছিল ভেতরে বাইরে, সেগুলো হবে না। তার জন্য তোমার স্কিনের উপরে গোটা বা বিভিন্ন রকম পাফিনেস বা এগুলো চলে আসবে। এছাড়া লাইট, এলইডি লাইট বলো বা হ্যালোজেন লাইট বলো, ওখান থেকেও কিন্তু ইউভি বেরোয়, ইউভি লাইট বেরোয়। মানে ইউভি লাইট মানে সেই লাইট থেকে তোমার স্কিনে কালো দাগ চলে আসবে। এবং যারা এরকম হেভি লাইটের নিচে কাজ করছে তাদেরও কিন্তু প্রপারলি সানস্ক্রিন লাগানো উচিত। সানস্ক্রিন, তারা যে ভাবে যে আমি ঘরের ভেতরে আছি সানস্ক্রিন লাগাবো না, এরকম ব্যাপার নেই। সানস্ক্রিন তুমি ঘরে থাকলেও লাগাতে হবে, বাইরে গেলেও লাগাতে হবে, কিন্তু বাইরে গেলে কম করে আধা ঘন্টা 45 মিনিট আগে লাগিয়ে তারপর বেরোতে হবে। আর ঘরে থাকলে পরে তুমি তো নর্মাল অবস্থা থাকছে, তখন যখন ইচ্ছে লাগিয়ে নেবে। কিন্তু ঘরে থাকছে বলে সানস্ক্রিন না লাগিয়ে তুমি কিছু করবে, সেটা কিন্তু উচিত না। একদম। একটু আগে কথা বলতে বলতে আমাদের আলোচনায় উঠেছিল যে ফেস ওয়াশ করা দুবার, তো এই গরমের সময় যে ফেস ওয়াশ করা, এটা দুবারের জায়গায় 3 বার 5 বার 6 বার হলে কি কোনো অসুবিধে? হ্যাঁ, যত তুমি দুবারে বেশি যখনই করবে তখন কি স্কিনে মেনলি ফেস ওয়াশ কি থাকে, কয়েকটা ধরো উপাদান, যে মেইন উপাদান ওগুলো ক্ষার জাতীয়, অ্যালকালাইন। তো সেটা কি করছে, বারে বারে তুমি যদি ইউজ করো, মুখের মধ্যে থেকে গুড ব্যাকটেরিয়া, কিছু আমাদের ব্যাকটেরিয়া আছে মুখের স্কিনের উপরে, তারা ভালো কাজ করে, স্কিনটাকে টেক্সচারটাকে ঠিক রাখে, স্কিনকে হেলদি রাখার জন্য তারা হেল্প করে। তুমি যখন বারে বারে ওদেরকে এগুলো দিয়ে ওয়াশ করছো, তো তারা সব মরে ধরে আউট। হ্যাঁ, তার জন্য স্কিনের মধ্যে রুক্ষ ভাব চলে আসবে, স্কিনে লাইনিং চলে আসবে, এছাড়া অনেক সময় দানাও চলে আসবে। এই জন্য দিনে দুবারে বেশি ফেস ওয়াশ করার কোনো দরকার নেই। কখনো সখনো মাসে 1-2 দিন তুমি করতেই পারো, কিন্তু রেগুলার বেসিস দিনে 2 বার ফেস ওয়াশ কাফি। বেশ। আর এমনি ঠান্ডা জল দিয়ে মুখ ধুলে বা বরফ লাগালে কোনো ক্ষতি হতে পারে? গরমের দিনে তুমি অবশ্যই হালকা মানে ঠান্ডা জল দিয়ে তুমি মুখটা ধুতেই পারো, শীতকালে দরকার নেই। তুমি শীতকালে তুমি নর্মাল যে ট্যাপ ওয়াটার কাপ ওই দিয়ে হয়, আবার হালকা উষ্ণ মৃদু জলে ধুলে আরো ভালো হয় শীতকালে।
একদম। আর বরফ কি ক্ষতি করে? বরফ ক্ষতি করে না, কিন্তু বরফ লাগানো কি দরকার আছে তুমি আগে জানতে হবে। যদি তোমার স্কিনে ইরিটেশন হচ্ছে, রৌদ্রের থেকে আসলে জ্বালা করছে, তুমি বরফ লাগাতেই পারো। এটা এমনি নর্মালি বরফ লাগিয়ে তোমার কোনো আলাদা কোনো মানে রেজাল্ট পাবে না ওটার জন্য বরফ আচ্ছা, লাগালে। স্কিন ভালো রাখতে কি করতে হবে? স্কিন কেয়ার না লাইফস্টাইল চেঞ্জ করতে হবে? লাইফস্টাইল। স্কিন ভালো রাখতে তুমি যতই তুমি কসমেটিক মাখো, যতই তুমি বিভিন্ন রকম প্রোডাক্ট মাখো, লাভ কিছু হবে না যতক্ষণ ধরে তোমার স্কিনকে ভালো হেলদি খাবার দেবে, জল প্রচুর পরিমাণে খাবে, ঘুম প্রপারলি না হবে, ততক্ষণ তুমি স্কিন কখনো ঠিকঠাক জায়গায় আসবে না। তুমি যে ভাবো যে আমি এগুলো লাগিয়ে, তুমি অবশ্যই ভালো কোনো প্রোডাক্ট লাগাতেই পারো, লাগিয়ে তুমি চকচক দেখাতেই পারো, ধুয়ে ফেলার পরে দেখতে হবে তোমার স্কিনটা সব থেকে খারাপ অবস্থায় চলে যাবে। এই জন্য খাওয়া দাওয়ার দিকে বেশি নজর দিবে, নিজেকে রোদ্রে যাওয়ার সময় ছাতা ইউজ করো, ভালো সানস্ক্রিন ইউজ করো, সুস্থ খাবার দাবার যেগুলো বাড়িতে হয় সেগুলো খাওয়ার চেষ্টা করবে, বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলো। জাঙ্ক ফুড তো এরা তুই বলেছিলাম, হ্যাঁ, মানে বাইরের খাবারও এড়িয়ে চলবে। এবার একদমই অন্য প্রসঙ্গে চলে আসি, যে আপনি তো দীর্ঘ 30 বছর ধরে এই জার্নিতে আছেন, সবচেয়ে অদ্ভুত ক্রিটিক্যাল কেস আপনার কাছে কি ছিল? ক্রিটিক্যাল কেস, প্রত্যেকটা কেস ক্রিটিক্যাল। হ্যাঁ, তুই ব্যাপারটা এরকম, আর স্কিনের সব তো আমাদেরকে টেস্ট করে বুঝতে হয় না, সব চোখে বুঝতে হয়। তো তোমার পেটে কিছু একটা হলে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখে বুঝে নিলাম, কিন্তু স্কিনের বেশিরভাগ আমাদের চোখে থেকে হয়তো ভাবলাম একটা বেরোয় একটা। হ্যাঁ, দেখা হলে যে স্কিনে তোমরা হয়তো শোনো নেই, টিভি তো বিভিন্ন রকম গ্ল্যান্ডে হয়, লাংসে হয় বা গ্ল্যান্ডে হয় বা পেটের ভেতরে হয়, স্কিনের উপরেও তোমার টিভি হয়। আচ্ছা, হ্যাঁ, এবং তুমি সেটা যদি বুঝতে না পারো তাহলে তো হবে না। তো এই জাতীয় একটা কেস আমি প্রথম লাইফে পেয়েছিলাম। আচ্ছা, তা ভদ্রলোক আমার পেশেন্ট ছিল না, আমি নতুন চেম্বার, মাঝে মাঝে বাইরে গিয়ে দাঁড়াতাম। তো এক ভদ্রলোক ধুতি পরে যেত এখান থেকে। হ্যাঁ, সে পাশে রেশন দোকানের মালিক ছিল। তো ভদ্রলোকের মুখে উঁচু উঁচু এরকম কয়েকটা দাগ, উঁচু উঁচু মানে জাস্ট উঁচু উঁচু ভাব একটা ছিল। তবে একদিন ডাকলাম যে কাকাবাবু একটু আসুন দেখি আপনার স্কিন এরকম কি জিনিস, এটা একটু দেখার বোঝার চেষ্টা করছি। বলে না, এটা অনেক ডাক্তার দেখিয়েছি, উঁচু উঁচু ভাব হয়ে আছে, এটা সারবে না, নর্মাল ওষুধ দিয়েছি, সারবে না। আমি না, আপনি 2 দিন টেস্ট করুন। টেস্ট করে আনার পরে দেখা গেলো ওর মধ্যে মুখে যেটা ধরা পড়ে লেপ্রোসি। তো লেপ্রোসি ধরা পড়লো, ধরা পড়ে লেপ্রোসি ওষুধ তো আমি দেবো না, আমি বলেছি আপনি যা নেবে মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজে যাওয়ার পরে বললো হ্যাঁ তাই তো লেপ্রোসি। তো এই টাইপের কিছু কিছু কেস যেগুলো তুমি সাধারণত বুঝতে পারবে না, এরকম অনেক কেসে আছে এগুলো কি তুমি প্রথম অবস্থায় বোঝা যায় না, কয়েকদিন পেশেন্টের সাথে থেকে বুঝে অনেক সময় বোঝা যায়। রেড লাইট থেরাপি কতটা ইম্পর্টেন্ট? রেড লাইট থেরাপিতে মানেটা হলো কি, প্রথমত তোমার যেটা লাইট দিবে সেই লাইটের মধ্যে তোমার লাল একটা ভাব থাকে। লাল ভাবটা কিসের জন্য হয়, ওই যে টিভি রিমোটে যেমন লাল লাইট বেরোয় দেখতে পাবে না, ওর অনেকটা সেই জিনিস। তো এটা গিয়ে তোমার স্কিনের মধ্যে গিয়ে, এটা নর্মালি তুমি মাসে একবার ইউজ করতে পারো, 1-2 বার, বা কোনো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে করতে পারো। এটা হলো গিয়ে যে কোলাজেন, যেটা নাকি স্কিনটাকে আমার টান টান ধরে রাখছে, সেই কোলাজেনটাকে ইনক্রিজ করে, লেয়ারটাকে। ওর কাজ হলো ইনক্রিজ করে দেওয়া, তাতে তোমার স্কিনের টান টান ভাবটা সহজে যাবে না, মানে একটা বয়সের পরেও টান টান ভাবটা থেকে যাবে। আর এটা নিজেরা না করাই ভালো, কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শই করা ভালো। একদম। আচ্ছা, যারা এখন এরকম অনেকেই আছেন, বয়স অনেক হচ্ছে কিন্তু সেটা বলতে চায় না, লুকোতে চায়, সবাই তাই, যে আমাকে বোঝা যেন না যায়, তো সেই ক্ষেত্রে স্কিনকে ভালো রাখার টিপসটা কি? মানে একদম টান টান থাকবে, বেশি বয়সেও বোঝা যাবে না যে বয়স কম। না, হুট করে তো তুমি করতে পারো না। স্কিন হলো গিয়ে তোমার কি অনেক দিনের সাধনার ফল। আচ্ছা, হ্যাঁ, তুমি যেরকম একবার বিয়ে পাস করোনি, নার্সারি কেজি 1, 2, তুমি প্রথম অবস্থায় স্কিনের সাথে কোনো অত্যাচার চালিয়ে গেলে, বিভিন্ন রকম উল্টো পাল্টা ক্রিম মেখে, ব্লিচ করে, এই করে 12 বাজে পরে গিয়ে তুমি স্কিনকে রিকভারি করতে পারবে না। স্কিনের মধ্যে যেগুলো চলে আসবে পার্মানেন্টলি চলে আসবে। এই জন্য প্রথম থেকে তাকে সুস্থ সবল লাইফ লিড করতে হবে। ঘুম, খাওয়া দাওয়া, জল, হ্যাঁ, তারপরে তোমাকে নিজেকে একটা মেডিটেশন করা, ভালো পরিবেশে থাকা, ভালোভাবে, মানে আলটিমেট তুমি যত ভালো থাকবে, স্কিন দেখবে সাধুদের স্কিন ঝকঝক করে। ওরা কিন্তু মাছ মাংস খায় না বা এসব খায় না, কিন্তু ওরা মনের শান্তি বোঝে। যাদের মনের শান্তি বেশি তার স্কিন চকচকে, মনে রাখবে, বাজারে মিলিয়ে দেখবে এটা। যাদের স্কিন দেখবে চকচকে, দেখবে তার অনেক শান্তি বা তারা খুব ধীর স্থির, তাদের মধ্যে কোনো রকম কষ্ট বলে ব্যাপার নেই।
কষ্টটাকে অ্যাভয়েড করে। একদম সবটাই আসে ভেতর থেকে, ভেতর যতটা ভালো থাকবে স্কিন রিফ্লেকশন, আয়না আয়নার মতো তুমি ভেতরটা কিরকম আছে তোমার স্কিন দেখে বলে দেওয়া যাবে। একদম। আর এই যে কোথাও ঘুরতে যাবার পর অনেকের একটা প্রবণতা আছে যে সেখান থেকে আসার পরে মনে হয় যে ভীষণ ট্যান পড়ে গেছে, খুব খারাপ অবস্থা, তো ডিট্যান করে, ফেসিয়াল করে। হ্যাঁ, তো এগুলো কতটা ক্ষতি করে স্কিনে? দেখো, তুমি কোথা থেকে ঘুরে আসার পরে ধরো তুমি পুরীর সমুদ্রে গেলে, আসার পরে হয়তো স্কিনের একটু কালার চেঞ্জ হয়, সেই সময় সে যদি আগের থেকে প্রিকশন নেয়, ধরো ভালো একটা সানস্ক্রিন, বডি সানস্ক্রিন, ফেসিয়াল সানস্ক্রিন এগুলো যদি ইউজ করে, তো অনেকটা তার হবে না। এবার ধরলাম সে ইউজ করলো না, হয়ে গেল, কিন্তু তারপরে যদি তাকে এই জিনিসটা হয়, তাকে ডিটেন ফিটেন করার দরকার নেই। হ্যাঁ, স্কিন এগুলো না সবসময় আমাদের লেয়ারগুলো না, স্কিনের লেয়ারগুলো না অটোমেটিক উঠতে থাকে। মানে এই লেয়ারটা তুমি পার্মানেন্ট না, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা প্রতিদিনই এটা পরিবর্তন হচ্ছে, নিচের থেকে লেয়ার বেরোচ্ছে, উপরের লেয়ারটা সরে যাচ্ছে। তাতে তোমার অটোমেটিক যে কালো কালো ভাবটা আছে উপরে স্কিনে তোমার ডিপলি পড়ে নেই, যে পোড়া আগুন লেগে যে পড়ে, এটা ডিপ অবধি, এই জন্য তাদের স্কিন থেকে অনেক পোড়া থেকে যায়। কিন্তু সমুদ্রের ধার থেকে বা অনেক দিন হই হট্টগোল করে আসলে স্কিন যদি কালো হয়ে যায়, 10-15 দিন তুমি নর্মাল খাওয়া দাওয়া করো, ভালো করে স্নান করো, হালকা করে ঘষে ঘষে দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। তো বেশি ঘষতে বলিনি, হালকা করে ঘষে ঘষে অটোমেটিক নিচের স্কিনটা যখন বেরিয়ে আসবে, তোমার পুরনো স্কিনটা যে কালো ভাবটা চলে যাবে। একদম। এবার বলি, এই যে রেড ওয়াইন, অ্যালকোহল জাতীয় জিনিসপত্র বা ওয়াইন, অ্যালকোহল, এগুলো নাকি মাঝে মধ্যে খেলে স্কিনের গ্ল্যামার বাড়ে, এমন কিন্তু কথা বা প্রচলন রয়েছে। তো এটা কতটা সত্যি? প্রথমত তুমি ওয়াইনটা যে কেন খাচ্ছ, তুমি স্কিনটাকে গ্লো করার জন্য। কিন্তু কি জিনিসটা থেকে তোমার গ্লো হচ্ছে, ওর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তুমি যখন এই অ্যালকোহল খাচ্ছ, তুমি অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছ, সেই পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তো তুমি জামের মধ্যে পেয়ে যাবে। তুমি যদি 1 কাপ ধরো 60 ml ওয়াইন খাও, তার তুলনায় তুমি 50 গ্রাম জাম খাও, তাতে পেয়ে যাচ্ছ। এবার অ্যালকোহল খেলে কি হয়, শরীর থেকেও জলটাকে টেনে নেয়, স্কিনকে ড্রাই করে দেয়। হ্যাঁ, স্কিনকে ড্রাই করে দিচ্ছে। এছাড়া তো অন্য লিভার টিভার তো আছে, কিডনি বিডনি ছাড়ো, স্কিনের উপর কথা বলছি, যে স্কিনকে ড্রাই করে দিল, আলটিমেট তোমার লাভটা কিছু হলো না। হ্যাঁ, স্কিনটা আরো মরজ হয়ে গেল, আরো ড্রাইনেস চলে আসলো। সেই জায়গায় তুমি যদি বলো যে ওয়াইনটা যে মেইন গুণ, যে গুণের জন্য আমি ওয়াইনটা খাবো, যার জন্য স্কিনটা চকচক করবো, তাহলে তুমি তার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ওলা খাবার, বেরি জাতীয় খাবার, জাম জাতীয় খাবার, তোমাকে বললাম গাজর, বিটস যেগুলো আছে, শাকসবজি, ফল, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, টমেটো আছে, খাও, ওখান থেকে তো স্কিন গ্লো করবে। হ্যাঁ, একদমই তাই। তাহলে অ্যালকোহল খেয়ে গ্ল্যামার বাড়বে না। হ্যাঁ, অন্যদিকে গ্ল্যামার কি হবে যায় না, কিন্তু স্কিনে গ্ল্যামার বাড়বে বলে কোনোদিন আমরা আশা রাখি না। একদম একদম লাস্ট কোয়েশ্চেন, আর সময় নেব না, অনেকক্ষণ কথা হলো। স্কিনকে ভালো রাখতে হলে এই গরমে আমাদের আজকের যারা ভিউয়ার্স, তাদেরকে একদম খুব সংক্ষেপে বেশ কিছু টিপস দিয়ে দিন, যাতে তারা উপকৃত হয়। প্রথম কথা হলো, রাতে পর্যাপ্ত ঘুমের দরকার আছে। সেই ঘুমটা হলো গিয়ে মেজর জিনিস। খালি ঘুম শুধু স্কিনের জন্য না, পুরোপুরি শরীরের জন্য। কেন কি, যখন আমরা ঘুমাই আমাদের সেলগুলো তখন রিপেয়ার হয়। হ্যাঁ, শোয়ার পরেই কিন্তু রিপেয়ার শুরু হয়। সেল রিপেয়ার করা মানে নতুন সেল গজানো, নতুন সেল গজানো মানে পরিষ্কার, যে কোনো নতুন জামা ঝকঝকে থাকে, তো নতুন চামড়াও তখন ঝকঝকে থাকবে। 1 নম্বর ঘুমের ব্যাপার। 2 নম্বর চলে আসলাম সেই আবার খাবার দাবারে। হ্যাঁ, খাবার দাবারেতে আসতেই হবে, কেন প্রচুর ভালো খাবার খাওয়া। রাত্রেবেলা আমরা বলি কি, রাত্রি 7-8টার পর কোনো রকম এই মোবাইল বা কোনো রকম ল্যাপটপ এই জাতীয় জিনিসগুলো ইউজ না করতে। ওর থেকে যে রেডিয়েশনটা হয় না, ওই রেডিয়েশনের জন্য স্কিন খারাপ হতে থাকে। তাই চেষ্টা করবে যাদের এই মোবাইলের কাজ, ইসের কাজ, সন্ধ্যা 7-8টার মধ্যে সেরে ফেলতে। 2 ঘন্টা নিজেকে সময় দিতে পারলে ভালো হয়। তুমি তখন গান শোনো, বই পড়ো, তাতেও কিন্তু স্কিন অনেকটা ভালো হয়। কারণ স্কিনের সাথে তখন তোমার কন্ট্যাক্ট নেই, তুমি যে মোবাইলের যে হচ্ছে রেডিয়েশনটা, তোমার কন্ট্যাক্ট নেই বলে। আর এছাড়া তুমি সকালে যদি পারো তো 1 ঘন্টা করে, আধা ঘন্টা করে এক্সারসাইজ করো, মর্নিং ওয়াক করো, মেডিটেশন করো, যা করার করো। এছাড়া যত ভালো বন্ধু বান্ধব রাখবে, হ্যাঁ, যত ভালো গল্প শুনবে, ঘুরে বেড়াবে, ভালো না। স্কিন কিন্তু বেশি কিছু চায় না, ঘুম চায়, ভালো খাবার চায়, ভালো জল প্রচুর পরিমাণে চায়, আর মনকে শান্তি চায়। আর এই 3-4টা জিনিস বেশি স্কিনের জন্য দরকার হয় না। এবার বলো একটা জিনিস কত ইউজ করছি, এরকম শ্যাম্পু সপ্তাহে কদিন করা উচিত? আমরা বলি বর্ষাকালে এই জাতীয় সময় সপ্তাহে 3 দিন শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু যেন মাইল্ড হয়, বেশি হার্ড যেন না হয়। তেল কি লাগানো যেতে পারে? তেল কি লাগানো উচিত? তেল
আজ থেকে 200 বছরের আগে ঠিক ছিল, যখন ধুলোবালি ছিল না, এই ছিল না, তো মনে তেল লাগালো ওর মধ্যে না ধুলোবালি আকর্ষণ হতো না বা ওর মধ্যে নোংরা লাগতো না। এখন তুমি তেল লাগিয়ে কোথায় বেরো, সাথে সাথে ধুলোবালি এসে অ্যাটাচড হয়ে যাবে, ওর থেকে ইনফেকশন বেড়ে যাবে। এই জন্য আমরা বলি এখন তেল না লাগাতে, যদি লাগাতে চাও তাহলে শ্যাম্পু করার 2 ঘন্টা 1 ঘন্টা আগে লাগিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলো। কন্ডিশনার তার জন্য তেলের জায়গায় আজকাল চলে এসে কন্ডিশনার লাগাতেই পারো। আর তেল কিন্তু কোনো খাবার না চুলের, হ্যাঁ, চুল কিন্তু চুলের গোড়ার থেকে কোনো খায় না, চুলের গোড়ার থেকে কিন্তু রক্তের মাধ্যমে ও খাওয়া দাওয়া গ্রহণ করে। তুমি যদি ভাবো যে আমি ওখানে ডিম ভেঙে দিয়ে দেবো চুলের গোড়ায়, হ্যাঁ, দই দিয়ে দিব, ওগুলো কিন্তু চুল কখনো খাবে না, কেন সিস্টেমটা আলাদা। স্টমাকে যাবে, লিভারে গিয়ে বিভিন্ন রকম প্রসেস হবে, বিভিন্ন প্রসেস হয়ে তারপরে তোমার গিয়ে সেলে যাবে, তারপরে তুমি চুলে পৌঁছাবে। এই জন্য চেষ্টা করো ওইসব জিনিস না লাগিয়ে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করো, সপ্তাহে 1 দিন বাদে সাবান প্রতিদিন লাগাতে নেই, 1 দিন বা 2 দিন বাদে লাগালে ভালো হয়। মনে রাখবে সব জায়গায় কিন্তু ভালো ভালো গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে সব জায়গায় আছে, খারাপ ব্যাকটেরিয়া আছে। তুমি রেগুলার যদি সাবান লাগাও, গুড ব্যাকটেরিয়া ভালো বা খারাপ হয়ে সবই নষ্ট হয়ে যাবে, আলটিমেট তোমার স্কিনে জলও সারিয়ে যাবে। তার জন্য তোমাকে সাবানটা 1 দিন বাদে বাদে লাগাতে হবে। ময়শ্চারাইজার হালকা ধরনের তুমি লাগাতে পারো, গরমের দিনের আজকাল খুব লাইট ময়শ্চারাইজার পাওয়া যায়, লাগাতেই পারো। সানস্ক্রিন লাগানোর আগে বারবার বলি হালকা ময়শ্চারাইজার লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগাবে, লাইট কোনো বিনা ময়শ্চারাইজারে কখনো থাকতে নেই। স্কিনকে একটু কিছু দিতে হয় ময়েস্ট রাখার জন্য, আর কিছু না। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আপনি আমাদের সময় দিলেন। আর আমাদের আজকের যারা শ্রোতা বন্ধু, আশা করছি যে আপনারাও ওনার থেকে যা যা ইনফরমেশন পেলেন অনেকটাই উপকৃত হবেন। আবারও ফিরবো নতুন আপডেটের সাথে। অবশ্যই চোখ রাখুন আমদরিয়া নিউজে, আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ।